হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সবার প্রথমে আজকে আমি জানাই শুভ দোল। হ্যাঁ, হ্যাপি হোলি সবাইকে। আমার সব স্টুডেন্টদের আমি দোলের শুভেচ্ছা জানাই। হ্যাঁ, সবাই ভালো করে দোল খেলো আর দোলে ভালো করে এনজয় করো। আচ্ছা, আমি আজকে তোমাদের ওই নবম শ্রেণীরই নিয়ে চলে এসেছি আমরা কবিতা। আমরা কবিতাটা দেখো, তোমাদের 8টা স্তবকে আছে। আমরা কবিতাটা কমপ্লিট হচ্ছে 8টা স্তবকে। তো 8টা স্তবক তো মানে একটা ভিডিওয়ে কমপ্লিট করা সম্ভব না, সেই কারণে এটা আমি পরপর দুটো করে স্ট্যান্ডার আমি ভিডিও রেখেছি, আর সেইগুলো হচ্ছে তোমাদের পর্ব করেছি আমি দুটো স্ট্যান্ডাকে নিয়ে একটা পর্ব। হ্যাঁ, যেমন আজকে আমি প্রথম পর্ব পড়াবো, যেখানে প্রথম দুটো স্তবক রয়েছে। তো কবিতার নাম আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা কবিতাটা তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আমরা কবিতাটা অনেক উপমা ব্যবহার করা হয়েছে, অনেক কিছু এখানে কবি বলেছেন, এখানে অনেকের নাম আছে এবং প্রশ্ন এখান থেকে প্রচুর আসে। ঠিক আছে, বড় ছোট শর্ট প্রশ্ন তো প্রচুর আসে, এমনকি এমসিকিউও কিন্তু আসবে, যেটা তোমাদের কিন্তু প্রথমেই থাকে। আচ্ছা দেখো, সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেছেন। 1922 সালে ওনার জীবনাবসান ঘটে। দেখো, জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রামে। পিতা রজনীনাথ দত্ত এবং মাতামহ বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম প্রতিকৃত অক্ষয় কুমার দত্ত। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তের মাতামহের নাম কি ছিল? মাতামহের নাম হচ্ছে, মানে মায়ের বাবার নাম হচ্ছে অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। হ্যাঁ, তোমরা জানো নিশ্চয়ই, এই সত্যেন্দ্রনাথ দত্তকে কিন্তু ছন্দের জাদুকর, ছন্দের রাজা বলা হয়ে থাকে, তাই তো? উনি কিন্তু ছন্দের দিক থেকে উনি হচ্ছেন মানে 1 নম্বর কবি, আর তিনি ছিলেন রবীন্দ্র সমসাময়িক কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন কবি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হলো, দেখো, সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা খুব বিখ্যাত, ফুলের ফসল, কুহু ও কেকাও কিন্তু খুব বিখ্যাত, আর বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি, এবং অনুবাদ কবিতাও কিছু আছে, যেমন দেখো তীর্থ সলিল, তীর্থ রেণু, মণিমঞ্জুষা প্রভৃতি। এবার দেখো, এখান থেকে তোমাদের দিল যে দুটো কাব্যগ্রন্থের নাম, তোমরা বলবে সবিতা আর সন্ধিক্ষণ, বা যদি এই কবিতাটাই তোমাদের কিন্তু নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, সেটাও তোমরা বলতে পারো। হ্যাঁ, তো যে কোনো দুটো বলবে, যেমন সবিতা আর সন্ধিক্ষণ বলবে। আর দেখো, এবার যদি এই রকম প্রশ্ন দেখো, যারা ধরো SLST পরীক্ষা দেবে, তাদের ধরো এই রকম এলো বেণু ও বীণা কার, তখন বলবে সত্যেন্দ্রনাথ দত্ত। যদি এলো তীর্থ সলিল কার, কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। সুতরাং তোমাদের এই যে তোমার কাব্যগ্রন্থগুলো খুব ভালো করে জেনে রাখতে হবে, নামগুলো খুব ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। আর আমি আমার 9-এর স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা অন্তত 4টে তো তোমরা মুখস্থ করবেই কাব্যগ্রন্থ, যেমন সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা আর ফুলের ফসল। যদি এখান থেকে তোমাদের একটা কি দুটো বললো যে সত্যেন্দ্রনাথ দত্তের এরকম দিল সবিতা কার লেখা, বা ধরো দিল সত্যেন্দ্রনাথ দত্তের 2টি কাব্যগ্রন্থের নাম বা একটা কাব্যগ্রন্থের নাম, তখন তোমাদের দুটো অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? বাংলা সাহিত্যের জগতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। তোমরা সবাই জানো ছোটোবেলা থেকে যে ছন্দের জাদুকর বলা হয়ে থাকে সত্যেন্দ্রনাথ দত্তকে। ব্যাস, নবকুমার কবিরত্ন ছদ্মনামে তিনি বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছেন। দেখো, তিনি একটা ছদ্মনাম ব্যবহার করতেন, যেটা নাম হলো নবকুমার কবিরত্ন। এই ছদ্মনামে তিনি অনেক ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছেন। ঠিক আছে, তাহলে তোমাদের বোঝা গেল সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে। আচ্ছা, এবার দেখো, তথ্যটা জেনে রাখা দরকার আমাদের, তথ্যগুলো এবার আমাদেরকে কিন্তু পড়ে মনে রাখতে হবে। আমরা কবিতার মানে মূল যে কবিতা, তাতে আমি চলে আসছি। দেখো, আমরা সত্যেন্দ্রনাথ দত্ত। মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলাপ, ওল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায়, চরণে পদ্ম, ঠিক আছে, অতসী অপরাজিতায় ভূষিত দেহ, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই
বাঞ্ছিত ভূমি বঙ্গে। দেখো এখানে একটুখানি যে আমি বাহ্যিক অর্থ রয়েছে সেটা বলে দিই, সেটা হচ্ছে যে মুক্ত বেনি। মুক্ত বেনি মানে হলো যে বেনি বাঁধা হয়নি, খোলা বেনি, ঠিক আছে, সেই বেনির গঙ্গা। সেই রকম গঙ্গা মানে খোলা যে মানে একদম মুক্ত গঙ্গা। মুক্ত বেনি বলতে এখানে দেখো গঙ্গার তো ত্রিবেণী সঙ্গম, জানো, ওই মানে গঙ্গার অনেক শাখা নদী উপনদী রয়েছে, সেইগুলোকে মানে বেনি বলা হচ্ছে। অনেক দিক মানে ধরো উপনদী রয়েছে, সেই উপনদীগুলো একই জায়গায় মিলিত হচ্ছে, সেইগুলো বেনি। তো মুক্ত বেনি মানে খোলা বেনি, ঠিক আছে, কোথাও ব্লক নেই, ঠিক আছে, মানে বাঁধা নয়, যে বেনি মুক্ত সেটা হচ্ছে গঙ্গা। মুক্ত গঙ্গা আমাদের তরতর করে বয়ে চলেছে। হ্যাঁ, তো সেই গঙ্গা যেথায় মুক্তি মানে কোথায় মুক্তি দিচ্ছে আমাদের, মুক্তি ভিতরে রঙ্গে। হ্যাঁ, আমরা আনন্দ দান করছে আমাদের। গঙ্গা তো খুব পবিত্র একটা নদী, আমাদের আনন্দ দান করছে। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, অর্থাৎ আমরা বাঙালিরা সেই তীর্থস্থান কেন বলা হচ্ছে, এখানে গঙ্গা যেহেতু পবিত্র, গঙ্গা দেবী পূজিতও হয়ে থাকেন, তো সেই গঙ্গা যেহেতু রয়েছেন এই বঙ্গে, সেই কারণে এখানটা মানে এই জায়গা বঙ্গ আমাদের তীর্থভূমি হয়ে উঠেছে। দেখো, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। তাহলে ডান হাতে যার কমলার ফুল, কমলা মানে পদ্ম, তোমরা প্রত্যেকেই জানো কমলা মানে কমলার আরেকটা অর্থ হলো পদ্ম। তাহলে ডান হাতে আমাদের এই বাংলাদেশকে বা বঙ্গভূমিকে প্রকৃতি দেবী মানে দেবীর সাথে, ওনার পূজিতা দেবীর সাথে তুলনা করা হচ্ছে, যার ডান হাতে হলো পদ্মের ফুল আর বাঁ হাতে রয়েছে, ভালো করে পড়বে, বাম হাতে হলো কমলার ফুল মানে পদ্ম ফুল। প্রশ্ন আসে যে বাম হাতে কী ফুল, ঠিক আছে, তখন বলতে হবে কমলার ফুল। হ্যাঁ, ডাহিনে মানে ডান হাতে কি মধুকমালা। মধুকমালা মানে মহুয়া ফুল আছে, জানো, মহুয়া ফুল দিয়ে যে মালা গাঁথা হয়, যে মহুয়া ফুলের মালা, ওই মালাগুলো ওইটাই বলা হচ্ছে ডান হাতে আছে মধুকমালা। ভালে কাঞ্চন, ভালে মানে হচ্ছে তোমার কপাল, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলাপ, মানে কাঞ্চনজঙ্ঘা একটা মানে শৃঙ্গ বলা হচ্ছে এখানে, শৃঙ্গ মানে পাহাড়, ঠিক আছে, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট। কাঞ্চনজঙ্ঘার যে পাহাড় তার শৃঙ্গ মানে যেহেতু পাহাড়, তো কাঞ্চন শৃঙ্গ বলা মানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে এখানে বোঝানো হয়েছে, তার মুকুট হয়ে গেছে কিরণে ভুবন আলা। দেখো, তুষারাবৃত যখন কাঞ্চনজঙ্ঘা থাকে তার উপর যদি সূর্যের রশ্মি পড়ে, সেটা সোনালি আভায় আলোকিত, মানে চারিদিকে কিরণ ঠিকরে পড়ে, সেইটাই ভুবন যেন আলা হয়েছে, মানে ভুবন আলোকিত হয়েছে, ঠিক আছে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যা স্নেহ, অর্থাৎ এই আমাদের ভারতবর্ষ বা আমাদের যে বঙ্গ মানে তো ভারতবর্ষ, এই বঙ্গ বাংলা, ঠিক আছে, এই বঙ্গ আমাদের কি হয়েছে, কোল ভরা মানে কনক ধান্য, কনক মানে সোনা, কোল ভরে কিন্তু সোনার ফসল ফলেছে ধান। বুক ভরা যা স্নেহ আছে বুক ভরা, আমাদের কিন্তু মায়ায় জড়িয়ে রেখেছে, আমাদের স্নেহে আচ্ছাদিত করে রেখেছে এই বঙ্গভূমি, বুঝতে পেরেছ? আচ্ছা, দেখো, চরণে পদ্ম, যেহেতু দেবী হিসেবে পূজিতা সেই জন্য বলছে চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিতা। উনি অতসী একটা ফুল বিশেষ এবং অপরাজিতা ফুলে কিন্তু ভূষিতা হয়ে আছেন। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই বিচিত্রময় ভারতবর্ষ বা বঙ্গ, তুমি দেখো মানে এই ধরনই আমাদের পৃথিবী, সেটা তো মানে নানা রকম ফুলে সজ্জিত হয়ে রয়েছে। সেখানে বলছে পদ্ম ফুল ফুটছে, হ্যাঁ, যেহেতু পূজিতা সেই অর্থে পদ্ম ফুলকে কবি বলছেন। অতসী ফুল, অপরাজিতা, সবই কিন্তু পূজ্য, হ্যাঁ, সবই কিন্তু পুজোর জন্য ব্যবহৃত হয়, তো বলছে অতসী অপরাজিতায় ভূষিতা হয়ে রয়েছেন। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, সাগর মানে যেখানে আমাদের সাগর মহাসাগর সমুদ্র রয়েছে, শত তরঙ্গ ঢেউয়ের মধ্যে তার বন্দনা রচনা করছে, মানে বন্দনা গাইছে, কার? এই বঙ্গের তীর্থভূমি যেহেতু, হ্যাঁ, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বাঞ্ছিত মানে প্রিয় ভূমি, কাম্যভূমি, মানে কাম্য একটা অর্থে, কিন্তু প্রিয়, আমাদের এই প্রিয় বঙ্গভূমিতে আমরা বাস করছি। হ্যাঁ, এইটাই হলো মানে, ঠিক আছে, মানে হলো এইটা। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় স্তবকে কি আছে, আমি পরে অন্তর্নিহিত তাৎপর্যে চলে যাব। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। দেখো, আমাদের এখানে বাঘ আছে, বাঘের সাথে আমরা যুদ্ধ করেছি, হিংস্র পশু, আমরা হেলায় নাগেরই খেলায় নাগেরই মাথায় নাচে। আবার আমরা সাপেদের সাথে কিন্তু খেলা করি,
সাপেদেরকে খেলাই আর তাদেরকে নিয়ে খেলা করি, ঠিক আছে। এই হিংস্র দুটো পশুর সাথে আমাদের যুদ্ধ আর খেলাধুলার সম্পর্ক। তো আমরা যেন যুদ্ধ করছি। দেখো এইখানে কিন্তু দেখো মানুষের ভেতরের যে একটা বাঘের মতো হিংস্রতা, ঠিক আছে, সেটার সাথে আমরা লড়াই করছি, এইটা একটা ব্যাপার। আর সাপের মতো যে সমস্ত মানুষদের দেখো খেলাধুলার সম্পর্ক যেটা বলছেন কবি, আমরা যদি কোনো একটা মানুষের ভেতরে দেখি তার সাথেও একটা কোনো একটা দেখবে একটা মানে একটা গুরু তাৎপর্য মানে হচ্ছে সাপের সঙ্গে কিন্তু খেলাধুলার সম্পর্ক। তার মানে কি, মানে আমরা খেলছি সাপকে নিয়ে, কিন্তু বিষধর সাপ, তার সাথে কিন্তু মানে টেক্কা দেওয়া মুশকিল, কিন্তু মানে মানুষ তো আমরা না, কিন্তু আমরা খেলছি, মানে ওই ধরনের মানুষ বলা হচ্ছে, ওই ধরনের মানুষ, ঠিক আছে। কিন্তু এখানে কবি বলছেন যে বাঘের সাথে আমরা যুদ্ধ করেছি, তা বলে কি আমরা বাঘের সাথে মানে বাঘকে তো মারা হয়, বাঘকে করা হয়, সেই অর্থে যেমন বলছেন। আবার যখন গুরু তাৎপর্যে গেলে বাঘের সাথে বাঘরূপী মানুষও বলা হয়ে থাকে। তো এক একটা মানুষের ভেতরে হিংস্রতা, তাদের সাথে যেন যুদ্ধ করে আসি, সেই কথাই বলা হচ্ছে। মানে দেখো বহিঃশত্রু যখন আক্রমণ করেছিল আমাদের দেশকে, যে তারা বাঘের মতোই আক্রমণ করেছে, তাই না। বাঘের থাবা উচিত আমাদের মানে ব্রিটিশরা মানে উপনিবেশ স্থাপন করতে এসেছিল, তো তাদেরকে তাড়ানো হয়েছিল। সাপের সাথে আমরা খেলা করেছি, খেলা তো হয়েইছে। সাপের সাথে খেলা মানে কি, ওই ধরনের মানসিকতার মানুষ, বুঝতে পেরেছো, তাদের সাথে খেলিয়েছি, খেলা করেছি, টাকা পয়সার বিনিময় বহু মানে অনেক কিছুই বাজে বাজে জিনিস ঘটেছে। তো নানা রকম দিক থেকে কবি বলছেন যে এই হিংস্র পশু, এইটা আমাদের জানতে হবে। এখানে তোমাদের অন্তর্নিহিত তাৎপর্য থেকে যদি এরকম বোঝানো হয় যে পশুবধ মানুষদের কথা এখানে যেমন বলা হচ্ছে, শাসক শ্রেণীর মানুষদের কথা তিনি তুলে ধরেছেন। বহিঃশত্রু ভারতবর্ষে এসেছে, এই বঙ্গভূমিতে এসেছে, কিন্তু প্রশ্ন আসে যে কার সাথে যুদ্ধ করে আমরা বেঁচে আছি। উত্তর কিন্তু হবে বাঘের সঙ্গে, ঠিক আছে। সেটা কিন্তু তোমার ভিতরের তাৎপর্যের উত্তরটা কিন্তু আসবে না, ঠিক আছে। কার সাথে খেলাধুলার সম্পর্ক, কার সাথে সাপের সাথে খেলাধুলার সম্পর্ক। দেখো এইরকম বোধমূলক যেমন প্রশ্ন শর্ট প্রশ্নে আসতে পারে, তেমন কিন্তু একদম প্র্যাকটিক্যাল যে উত্তরগুলো সেগুলো তোমাদের এই যে কবিতায় আছে ওগুলো দিতে হবে, ঠিক আছে। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। আমাদের সেনা মানে এই বঙ্গের সেনা, বললাম না কত বহিঃশত্রু আক্রমণ করেছে, তো তাদের সাথে তো লড়াই করতে হবে, তবে তো আমাদের দেশকে বাঁচানো যাবে। কিভাবে? চতুরঙ্গ মানে হচ্ছে 4টে শাখায় বিভক্ত সৈন্য, যেমন হলো ঘোড়া আছে, হাতি আছে, রথ আছে আর পদাতিক আছে। দেখো ঘোড়াতে সৈন্য যারা আসে তোমরা তাদের জেনেই থাকবে, ঘোড়ার সৈন্য তোমরা যেন ঘোড়ায় করে যুদ্ধ করতে আসে। হাতির পিঠে এক ধরনের সৈন্যরা আছে, তারা আসছে তোমার হাতির পিঠে চড়ে সৈন্য করতে আসছে, ঠিক আছে। আবার রথে করে আসছে, রথে করে সৈন্যদের নিয়ে তোমরা জানো যখন মহাভারত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, সেখানে দেখো রথে করে এসে কিন্তু সবাই কি করেছে, যুদ্ধ করেছে, তাই না। তো এইবার দেখো আর একটা ধরনের সৈন্য আছে, সেটা হচ্ছে পদাতিক যারা পায়ে হেঁটে এসে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করে। তো এই 4 ধরনের সৈন্য যুদ্ধ করেছে আমাদের এই বঙ্গে। এইবার বলছে দেখো, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। প্রপিতামহ কাকে বলা হয়? পিতামহ আমরা জানি ঠাকুরদা, তার বাবাকে প্রপিতামহ বলা হয়। তাহলে ঠাকুরদার বাবা কে ছিল, মানে রামচন্দ্রের ঠাকুরদার বাবা, তার সাথে মানে দশানন, এখানে রাবণকে বোঝাচ্ছে। দশানন জয়ী রামচন্দ্র, মানে দশানন রাবণকে তো পরাজিত করেছিলেন কে? রামচন্দ্র। তো শ্রীরামচন্দ্রের প্রপিতামহের সাথে যুদ্ধ করেছে, সেই কথাই বলা হয়েছে। দেখো আমাদের ছেলে বিজয় সিংহ, আমাদের বাঙালি ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, শ্রীলঙ্কা জয় করেছিল, ঠিক আছে। লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। শৌর্য মানে বীরত্ব, ঠিক আছে। সে যে কতটা বীর, তার বীরত্বের পরিচয় দিয়েছে এই সিংহল নাম রেখে। শ্রীলঙ্কাকে জয় করে নাম রেখে, শ্রীলঙ্কার নাম পাল্টেও সিংহল নাম রেখেছিল, বুঝতে পেরেছো। তো বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নাম রেখে গেছে। তো সেটাই পরবর্তীকালে কিন্তু শ্রীলঙ্কা হয়েছে। আগে সিংহল মানে লঙ্কা মানে সিংহল নাম দিয়েছিল, সেটা কিন্তু হয়েছে তোমার শ্রীলঙ্কা। আচ্ছা দেখো, এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে। মগেরে রুখেছি মোগলেরে আর হাতে মানে হচ্ছে এক হাতে, মানে আমরা তো মগেরে মানে হচ্ছে দেখো জলদস্যুদের আমরা আক্রমণকে প্রতিহত করেছি, ঠিক আছে। আর জলে যারা যুদ্ধ করতো জলদস্যু, হ্যাঁ, কত ধরনের যুদ্ধ তাহলে হতো তোমরা অবশ্যই জানো। ভারতীয় ইতিহাস পড়লে তোমরা সব জানতে পারবে, ভারতের ইতিহাসে সব ধরনের যুদ্ধের কথা রয়েছে।
মোগলদের আমরা আটকেছি, মোগল বাদশা তারাও তো এসেছে আমাদের এই বঙ্গকে মানে গেড়ে বসতে, বঙ্গে তারাও তো ঝাঁপিয়ে পড়েছিল, সেই মোগলদেরকেও আটকানো হয়েছে। চাঁদ প্রতাপ ছিল দেখো আমাদের বাঙালি হিন্দু, চাঁদ প্রতাপ। এই যে মোগল, এরা তো মুসলমান ছিল, তাই না? দেখো মানে মোগলদের কথাই রাজা বাদশারা বলছি, তারাও তো মানে মোগলরা আক্রমণ করেছিল। আর চাঁদ প্রতাপ তো হিন্দু রাজা ছিল, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই হিন্দু রাজা হুকুমে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাথে। দিল্লিনাথ বলতে এখানে কিন্তু ওই তোমার মোগল যে রাজা বাদশাহ, এই বাদশাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? তাদেরকেও কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, তোমরা জানো, এই চাঁদ প্রতাপ, রানা প্রতাপ এদের সাথে। তো এই চাঁদ প্রতাপের হুকুমেই কিন্তু ওরা মানে দিল্লীশ্বর বা যাদের রাজা বাদশাহ বলা হচ্ছে, তারা কিন্তু, যাদেরকেই দিল্লিনাথ বলা হচ্ছে, তাদেরকে কিন্তু দিল্লিতে আবার স্থানান্তরিত, মানে তাদেরকে হাঁটিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছ? সেই কথাই বলা হচ্ছে। সুতরাং আমাদের এখানে কবি, আমরা কবিতায় বোঝাচ্ছেন বাঙালিদেরকে, বাঙালি যারা রয়েছি, বাঙালি আমাদের এই তীর্থভূমি, এই বঙ্গে এসে যারা উপনিবেশ বা স্থাপন করেছিল, তাদেরকে কিভাবে হাঁটিয়েছি বা কী ধরনের মানুষ, সেই সব বলা হচ্ছে। আমাদের এই বঙ্গের নানা উপমা টেনে এনেছেন এবং সেই বঙ্গভূমিকে কীভাবে বঙ্গভূমি সমৃদ্ধ হয়েছে, এছাড়া কীভাবে বঙ্গভূমি মানে শ্রীলঙ্কা জয় করেছে কে, এই সব নানা রকম তথ্য সমৃদ্ধ হয়ে উঠেছে এই কবিতা আমরা। দেখো এবার অন্তর্নিহিত তাৎপর্যে আমি আসছি, যে এটা হলো সারসংক্ষেপ। দেখো, মুক্ত বেনি বলতে যে বেনি বাঁধা হয়নি, ঠিক আছে? তোমাদের আগেই বললাম। তো দেখো, এটা হলো প্রথম স্তবকের পৌরাণিক একটা প্রসঙ্গ আছে এখানে, কিন্তু একটা দেখো পৌরাণিক প্রসঙ্গ আছে যেটা আমি বলিনি, যেটা এইখানে দিয়েছি। শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, আমরা সবাই জানি। শিবের কিন্তু সেই জটা, যেটা হচ্ছে মুক্ত বেনি, শিবের সেই মুক্ত বেনি থেকে গঙ্গার উৎপত্তি। হ্যাঁ, যে এছাড়াও কিন্তু একটা দেখো ত্রিবেণী সঙ্গমের কথা আমরা প্রত্যেকে জানি। মুক্তবেণীর গঙ্গা আনন্দে মুক্তি বিতরণ করছে এই বঙ্গে। আর যে গঙ্গার উৎপত্তি হয়েছে সে পবিত্র গঙ্গা, যেখানে আমরা বাঙালিরা বাস করছি, যা তীর্থস্থান হিসেবে কিন্তু চিহ্নিত। তা আমরা এই তো যেখানে গঙ্গা আছে সেখানে তীর্থস্থান হিসেবে সেটা চিহ্নিত, কারণ সমগ্র ভারতবর্ষে বেশিরভাগ স্থলে কিন্তু মন্দির আছে, তাই তো? মন্দির আছে, সেই কারণে যেমন তীর্থস্থল। গঙ্গা একটা পবিত্র নদী, যে কিনা একটা পৌরাণিক প্রসঙ্গ, যেখানে হলো শিবের মুক্ত বেনি থেকে যার উৎপত্তি, সেই পবিত্র গঙ্গা নদী বয়ে চলেছে। সুতরাং সেটা হচ্ছে আমাদের তীর্থস্থান বা তীর্থভূমি, বুঝতে পেরেছ? সমগ্র ভারতবর্ষে বেশিরভাগ স্থলেই মন্দির আছে। এই বঙ্গমাতাকে পূজিতা দেবীর সাথে তুলনা করা হয়েছে। কবিতায় কবি বলছেন যে এই মাতার বাম হাতে আছে কমলার ফুল আর ডান হাতে আছে মধুক অর্থাৎ মহুয়া ফুলের মালা। ভালে বলতে এখানে আমাদের বঙ্গের উত্তর দিকে অবস্থিত তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ওপর সূর্যের কিরণ পড়ায় যে সোনালি কিরণ ঠিকরে পড়ছে, তাতেই ভুবন যেন আলোকিত হচ্ছে। আবার কবি বলছেন কোল ভরা কনক ধান্য। দেখো, এটা আমি একটা কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখেছি, অর্থাৎ এই বঙ্গসুন্দরীর কোলে সোনার ফসল ফলছে, যেখানে আছে বুক ভরা স্নেহ। চরণে অর্থাৎ পায়ে পদ্ম, অতসী ও অপরাজিতা ফুলের ভূষণে দেবী আছেন, ঠিক আছে? শত তরঙ্গের ভঙ্গে সাগর সেই দেবীর বন্দনা রচনা করেছে। আমরা বাঙালিরা সেই প্রিয় বঙ্গেই বাস করি, ঠিক আছে? দেখো, এবার চলে আসছি সেকেন্ড, যেটা কবিতায় কবি বলছেন সেই বঙ্গে আমরা আছি যেখানে বাঘ আর সাপের মতো হিংস্র পশুদের সঙ্গে খেলাধুলা ও যুদ্ধ করে বেঁচে আছি। নাগেদের খেলায় নাগেদের মাথায় নাচি, ঠিক আছে? যে সমস্ত মানুষদেরকে নাচাই, তাদেরকে নাচাতেই থাকি, এইরকম। তো বলা হচ্ছে যে নাগেদের, আবার এমনি নাগেদের কথাও বলা হচ্ছে, তাদের খেলায় খেলাচ্ছি, আবার নাগেদের মাথায় নাচছি। তো আমাদের বঙ্গের সেনারা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। দেখো, আমি এখানে চতুরঙ্গ 4টে শাখা দিয়ে দিয়েছি, অর্থাৎ হাতি, ঘোড়া, রথ ও পদাতিক। এই 4 শাখায় সৈন্যরা যুদ্ধ করেছে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদেরই বঙ্গের ছেলে বিজয় সিংহ জয় করে নাম রেখেছে সিংহল। লঙ্কার নাম রেখেছিল সিংহল। নিজের শৌর্য বা বীরত্বের পরিচয় তিনি দিয়েছেন। এক হাতে মগ অর্থাৎ জলদস্যুদের আমরা রুখেছি তেমন আবার অপরদিকে মুঘলদের আক্রমণকেও আমরা প্রতিহত করতে পেরেছি, তাই তো? এবার দেখো, ঐতিহাসিক কাহিনীকে কবি তুলে এখানে ধরেছেন, অনেক ঐতিহাসিক কাহিনী উনি তুলে ধরেছেন। বাংলার চাঁদ প্রতাপ দিল্লিনাথকেও প্রতিহত করেছে। এখানে দিল্লিনাথ বলতে দিল্লির নবাব বাদশাদের কথাই কিন্তু বলা হয়েছে। দিল্লির যে নবাব
বাদশাহ, আমরা নবাব বলে থাকি, বাদশাহ বলে থাকি, তাদেরকে প্রতিহত করা হয়েছে। তো তারা এই বাঙালি চাঁদ প্রতাপ এরা করেছিলেন। এবার দেখো, এই গেল অন্তর্নিহিত তাৎপর্য তোমাদের দিলাম। এটা গেল প্রথম তোমার অন্তর্নিহিত সারসংক্ষেপ। হ্যাঁ, আর এটা যাচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জার। হ্যাঁ, ওটা প্রথম স্তবকে ছিল, এটা দ্বিতীয় স্তবকের। এবার চলে আসছি কবিতা প্রসঙ্গে কিছু তথ্য। দেখো, কবিতাটা প্রথমে বলেছি 8টা স্তবকে আছে, ঠিক আছে? 8টা স্তবকে আছে। কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সত্যেন্দ্রনাথ দত্তেরই লেখা কুহু ও কেকা কাব্যগ্রন্থ, সেখান থেকে কিন্তু এই মানে কবিতাটা সংগৃহীত হয়েছে। এটা 1912 সালে প্রকাশিত হয়েছিল বাণী পত্রিকা থেকে। হ্যাঁ, মনে রাখবে, বাণী পত্রিকা থেকে। এবার দেখো, প্রশ্নোত্তর পর্বে আসছি। 1 নম্বরে আছে মুক্ত বেণী কথার অর্থ কী? মুক্ত বেণী কথার অর্থ হলো খোলা বেণী বা যে বেণী বাঁধা হয়নি। হ্যালো। 2, দেখো মুক্তি ভিতরে কার কথা বলা হয়েছে? মুক্ত বেণীর গঙ্গার কথা এখানে বলা হয়েছে। বাম হাতে কি? কমলার ফুল, ঠিক আছে? ডাহিনে কি? মধুক মালা, মধুক মালা। মধুক কথার অর্থ কি? মহুয়া ফুল দিয়ে গাঁথা মালা। দেখো, মধুক কথার অর্থ হচ্ছে মহুয়া ফুল, ঠিক আছে? আর মধুক মালা যদি বলে তাহলে বলবে মহুয়া ফুল দিয়ে গাঁথা মালা, ঠিক আছে? মধুক কথার অর্থ হলো কিন্তু মহুয়া ফুল। ভালে শৃঙ্গ ড্যাশ শৃঙ্গ মুকুট কিরণে ড্যাশ, কি না কি হবে? ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা। প্রথমটা হবে কাঞ্চন, তারপরে হবে ভুবন আলা। কনক শব্দের অর্থ কি? সোনা। কোল ভরা তার ড্যাশ, কি? কনক ধান্য। এরকম শূন্যস্থান পূরণ কিন্তু তোমাদের আসে। হ্যাঁ, তোমরা কিন্তু শূন্যস্থান পূরণগুলো যেগুলো দিচ্ছি ভালো করে পড়বে। কবিতায় কটি ফুলের নাম আছে? 3টি ফুলের নাম আছে। কি কি ফুল বলো তো? পদ্ম আছে, অতসী আছে, অপরাজিতা আছে, ঠিক আছে? এখানে এই দুটো স্তবকের মধ্যে কিন্তু 3টে ফুলের নাম আছে। প্রথম দুটো স্তবকে কিন্তু আমার হয়তো প্রশ্নটা এখানে একটু ভুল হয়েছে, পুরো কবিতায়, সম্পূর্ণ কবিতায় নয়, প্রথম দুটো স্তবকে কিন্তু 3টে ফুলের নাম আছে, ঠিক আছে? তাহলে কি কি আছে এখানে? যেহেতু দুটো স্তবক আমি পড়িয়েছি, সুতরাং বলা উচিত ছিল এখানে হবে আর কি। প্রথম কবিতার প্রথম দুটি স্তবকে কটি ফুলের নাম উল্লেখ আছে? বলবে 3টি। এবার যদি বলি কি কি, তখন বলবে পদ্ম, অতসী আর অপরাজিতা, ঠিক আছে? আচ্ছা, আমরা বাঙালি বাস করি। আমরা বাঙালি কোথায় বাস করি? হ্যাঁ, আমরা বাঙালি কোথায় বাস করি? বসবাস করি কোথায়? বাঞ্ছিত ভূমি বঙ্গে, ঠিক আছে? আচ্ছা, কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? দেখো, নেক্সটে চলে এলাম। নাগেদের সঙ্গে বাঙালির কিসের সম্পর্ক? ও আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। কার সাথে যুদ্ধ? বাঘেদের সাথে যুদ্ধ। কার সাথে যুদ্ধ? বাঘের সাথে যুদ্ধ। আচ্ছা দেখো, 12 নম্বর প্রশ্নে আসছি। দেখো, নাগেদের সঙ্গে বাঙালির কিসের সম্পর্ক? খেলাধুলার সম্পর্ক, ঠিক আছে? দেখো, চতুরঙ্গ কি? চতুরঙ্গ হলো সৈন্যের 4টি শাখা। সৈন্যের 4 শাখার নাম কি? হাতি, ঘোড়া, রথ আর পদাতিক। হলো দশানন বলতে কার কথা বলা হয়েছে? রাবণের কথা বলা হয়েছে। দেখো, আমাদের সেনা কার সঙ্গে যুদ্ধ করেছে? রামচন্দ্রের প্রপিতামহের সাথে যুদ্ধ করেছে। লঙ্কা কে জয় করেছে? বিজয় সিংহ জয় করেছে। শ্রীলঙ্কার পূর্বের নাম কি ছিল? সিংহল। সিংহল নামকে রেখেছে বিজয় সিংহ। এক হাতে মোড়া ড্যাশ রুখেছি ড্যাশ আর হাতে। এক হাতে মোড়া মগেরে রুখেছি ড্যাশ মোগলেরে আর হাতে। মানে হচ্ছে, দেখো, প্রথমটা মগেরে হবে, তারপর মোগলেরে হবে। মগ বলতে কাদের কথা বলা হয়েছে? জলদস্যুদের কথা বলা হয়েছে। গেল। কার হুকুমে দিল্লীনাথকে হটতে হয়েছিল? চাঁদ প্রতাপের হুকুমে দিল্লীনাথকে হটতে হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এই গেল। আচ্ছা দেখো, এবার আমি বড় প্রশ্নে চলে আসছি, আরও কিছু প্রশ্ন। দেখো, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে, ব্যাখ্যা করে বুঝিয়ে দাও কেন ভারতবর্ষকে তীর্থস্থান বলা হয়েছে? আগে আমি বলে দিয়েছি, গঙ্গার কথা প্রসঙ্গ আনতে হবে, মন্দির প্রসঙ্গ আনতে হবে, এছাড়া গঙ্গাটা বিশেষ করে বলতে হবে কেন। তার সাথে পৌরাণিক প্রসঙ্গটাও তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে, তাহলেই কিন্তু নাম্বারটা পাবে। 2 নম্বর, দেখো, ডান হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক মালা, এমন উপমা কবি কেন টেনেছেন?
বলছে যে ডান হাতে তার কমলার ফুল যেহেতু প্রকৃতি দেবী রূপে পূজিতা এই বঙ্গমাতা, সেই কারণে কিন্তু কমলার ফুল মানে পদ্মের ফুল, আর ডাহিনে মধুকমালা মানে মহুয়ার ফুল দিয়ে গাঁথা মালা। ঠিক আছে। ভালে কাঞ্চন শৃঙ্গে মুকুট কিরণ ভুবনালা তাৎপর্য বিশ্লেষণ করো। ভালে কাঞ্চন মানে ভালে মানে কপালে, দেখো শৃঙ্গ মুকুট কাঞ্চনজঙ্ঘা প্রসঙ্গ আমি যেটা বলেছি ওখানে আছে, দেখে নেবে। হ্যাঁ, উত্তর তোমরা পারবে। 4 নম্বর, আমাদের সেনারা কার সাথে কিভাবে যুদ্ধ করেছে, এটা একটা প্রশ্ন। কিভাবে যুদ্ধ করেছে সেটাও তোমরা কবিতার মধ্যে আছে, বুঝতে পারবে। দেখো 5 নম্বর, সিংহল নাম রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। নাম রেখে গেছে মানে সিংহল নামটা কে রেখেছিল, কার কথা বলা হয়েছে, উদ্ধৃতাংশটির ব্যাখ্যায় বুঝিয়ে দাও, ব্যাখ্যা করো। কেন কিসের শৌর্যের পরিচয় এখানে, এটাই যে সিংহল নাম করেছে কিসের শৌর্য, কে করেছে, বিজয় সিংহ। হ্যাঁ, বিজয় সিংহ কে ছিল, আমাদের বাঙালি, সে একজন বীর ছিল, এইভাবে লিখতে হবে। ঠিক আছে। আমরা দেখো 6 নম্বর, আমরা কাদের রুখেছি, কেনই বা রুখেছি, আমরা কেন বা রুখেছি বুঝিয়ে বলো। আমরা কাদের রুখেছি, কেনই বা রুখেছি, আমরা মগেদের রুখেছি, মোগলদের রুখেছি, কেন রুখেছি সেটা তোমাদের বলতে হবে। কারণ তারা আমাদের বঙ্গভূমিকে আক্রমণ করেছিল, বঙ্গভূমির এখানে এসে বসতি স্থাপন করতে চেয়েছিল, আক্রমণে যুদ্ধ করেছিল, তো তাদেরকে প্রতিহত করা হয়েছিল। এই কথাগুলো তোমাদেরকে গুছিয়ে উত্তর লিখতে হবে। এই গেল 6টা প্রশ্ন। আমি প্রথম আর দ্বিতীয় দুটো স্তবক থেকে আমি কিন্তু টোটাল 6টা বড় প্রশ্ন রেখেছি। তোমরা নোট পেতে চাইলে কিন্তু যোগাযোগ করে নিও। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।